এই বিয়ে আমি করতে পারবো না পাপা। কবুল না বলেই বিয়ের আসর ছেড়ে উঠে দাঁড়ালো আবির। তারপর বলতে লাগলো, কোনো নোংরা চরিত্রের মেয়ে ডক্টর আবির আহমেদের স্ত্রী হতে পারে না। একটা চরিত্রহীনা মেয়েকে আমার ঘাড়ে চাপিয়ে দিতে চেয়েছিলে? বাহ! আমার বাবার এত টাকা পয়সা দেখে বুঝি লোভ সামলাতে পারেনি, তাই তো নিজের চরিত্রহীনা মেয়েকে আমার ঘাড়ে চাপাতে চেয়েছিলেন। কবুল বলার ঠিক আগ মুহূর্তে এরকম একটা কথায় স্তব্ধ হয়ে গেছে পুরো বিয়েবাড়ি। বরের চারপাশ ঘিরে দাঁড়িয়েছিল বেশ কয়েকজন মুরব্বীরা। তাদের সামনে এভাবে বলায় একজন অপরজনের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। নুরুল ইসলাম উঠে এলেন নিজ জায়গা থেকে। আবিরও ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। নুরুল ইসলাম এসে আবিরের মুখোমুখি দাঁড়ালেন। এই মুহূর্তে নুরুল ইসলামের মেজাজও চটে আছে। তবে তিনি আর মেজাজ যথেষ্ট ঠান্ডা রাখার প্রয়াস চালাচ্ছেন, কারণ তিনি কনেপক্ষ। এই মুহূর্তে তার কড়া মেজাজ ঠিক মানায় না। শান্ত স্বরেই জানতে চাইলেন, আবির বাবা, কি হয়েছে তোমার? একটু আগেও তো সব ঠিকঠাক ছিল, তাহলে এখন বিয়ে কেন করবে না তুমি? সমস্যা আমার নয় আঙ্কেল, সমস্যা আপনার মেয়ের। কি করেছে আমার মেয়ে? কি করেনি সেটা বলেন। আপনার মেয়ে যে আগে একটা নাগর জুটিয়েছিল, সেটা আগে কেন বলেননি? সেই নাগরের সাথে তো বেড অবধি চলে গেছে। ছি ছি আঙ্কেল, আপনার লজ্জা করলো না এরকম একটা নীচ কাজ করতে? নুরুল ইসলাম এতক্ষণ সহ্য করলেও এবার আর মেজাজ ধরে রাখতে পারলেন না। কষে চড় বসিয়ে দিলেন আবিরের গালে। চড়টা এতটাই জোরে ছিল যে আবির কান মনে হলো ঝিমঝিম করে উঠছে। আবির গালে হাত রেখেই চোখ লাল করে নুরুল ইসলামের দিকে তাকাই। নুরুল ইসলামও কম নয়। তিনি রেগে আবার কলার ধরতে যান আবিরের। পাশে থাকা তার ছোট শালক তাকে ধরে থামাই। দাদা, শান্ত হন আপনি। আগে দেখেন কি হয়েছে। আরে, কি শান্ত হব? ওই ছোট লোকটা তো শান্তভাবে কথাই বলছে না। আবির তার ফোন বের করে নুরুল ইসলামের সামনে ধরে। সেখানে দুটো ছেলেমেয়ের অন্তরঙ্গ মুহূর্তের ছবি জ্বলজ্বল করছে। ছেলেটার শুধু পেছন থেকে চুলের একাংশ দেখা যাচ্ছে। এক সাইডে চুলগুলো বেশ লম্বা করে কাটা, সেটাই দেখা যাচ্ছে। আর তরুর চেহারা স্পষ্ট। আর কিছু বোঝা যাচ্ছে না, সমস্তটা ব্লার করা। তবুও যে কেউ দেখলে বুঝতে পারবে এটা কিসের হতে পারে। নুরুল ইসলামের মাথায় মনে হয় আগুন ধরে যায়। তিনি এই ফোনটা নিয়ে খুব জোরে একটা আছাড় মারে। তার চোখগুলো লাল হয়ে গেছে, মনে হচ্ছে চোখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। তখন আরো জ্বালানোর জন্য আবির কথা ছড়ে, আঙ্কেল, আমার ফোনের ওপর তেজ দেখে কি লাভ? পারলে আপনি আপনার মেয়েকে শাসন করুন। আপনার আরও আগেই শাসন করা উচিত ছিল। একটা নষ্ট মেয়ে আমার ঘাড়ে চাপাতে চেয়েছিলেন। ভাগ্য ভালো বিয়েটা হয়নি। নুরুল ইসলাম আবিরের কথায় কর্ণপাত না করে তিনি দৌড়ে গিয়ে ছুটে ফেলে দেয় ফোনটা, হাতে তুলে নেয়। তিনি দেখেন একটা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে ছবিগুলো সেন্ড করা হয়েছে। তিনি সাথে সাথে তার ফোনে নাম্বারটা তুলে নেন। কিন্তু তার আশায় এক বালতি পানি ঢেলে দিয়ে ওপাশ থেকে একটা মেয়ের মিষ্টি কণ্ঠস্বর ভেসে আসে। রাগে মাথায় ফেটে যায় নুরুল ইসলামের। তিনি রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। তিনি চিল্লিয়ে আবিরকে তার পরিবার নিয়ে বেরিয়ে যেতে বলেন। তখন আনোয়ার আহমেদ, আবিরের বাবা, এগিয়ে এসে বলেন, ভাই সাহেব, মাথা গরম করবেন না। দেখুন, এভাবে বিয়ে ভাঙবেন না। আমাদেরও একটা সমাজ আছে, এখানে আমরাই বা কি বলবো? ছেলের মুখে এক কথা আর বাপের মুখে আরেক কথা। কার কথা শুনবেন নুরুল ইসলাম? তখনই আবির বলে ওঠে, বাবা, কোনো চরিত্রহীনা মেয়েকে আমি বিয়ে করব না। তাতে যদি তোমার সমাজ আমাকে না মেনে নেয় তবে তাতে আমার কিচ্ছু যায় আসে না। নুরুল ইসলামও রকচটা স্বভাবের। তিনি শান্ত না হয়ে তিনিও আনোয়ার আহমেদকে বেরিয়ে যেতে বলেন। আবির রেগে মেগে আগে আগে সেখান থেকে বেরিয়ে যায়। বরই চলে গেছে, বরপক্ষ থেকে আর কি করবে। তারাও আবিরের পেছন পেছন বেরিয়ে যায়। তোহা লাস্টের কাহিনীটুকু দেখছিল এখানে এসে। সে দৌড়ে তরুর কাছে যায়। সেখানে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, তোর বিয়েটা ভেঙে গেছে তরু। কবুল না বলে তোর হবু বর বিয়ের আসর ছেড়েছে। এইরকম বিয়ে আমি জীবনেও দেখি নাই। তোর সাথেই কেন এমন হলো? তোহার কথা শুনে বুকটা ধক করে উঠল তরুর। তরুকে যে রুমে বসে বউ সাজ সাজানো হচ্ছিল সেই রুমে ঢুকতে ঢুকতে কথাগুলো বলছিল তোহা। তোহার কথা শুনে পার্লার থেকে আসা মেয়েটাও হাতের কাছ থামিয়ে তাকালো ওর দিকে। তরু বলল, আরে আপু, আপনি কাজ করেন,
ও মজা করছে। তবে মেয়েটা তখনও তোহার দিকে তাকিয়ে। তার বিশ্বাস হচ্ছে না তোহা মিথ্যা বলছে। এমন সেনসিটিভ একটা বিষয় নিয়ে কেউ মিথ্যা বলে নাকি? তরু, আমি মোটেও মিথ্যা বলছি না। আবির ভাইকে দেখলাম বরযাত্রীদের নিয়ে বেরিয়ে যাচ্ছেন। তিনি ভীষণ রেগে আছেন মনে হলো। বরযাত্রীরা এ বাড়ির পানি অবধি সইনি। বিয়ে পড়ানো হয়ে যাবে, ছেলে মেয়ে কবুল বলবে, তারপরে এই খাবারের আয়োজন করার কথা ছিল। কিন্তু বিয়ে ভেঙে যাওয়ায় সবাই খালি মুখেই বেরিয়ে গেলেন। তরু তখনও তোহার মুখের দিকে তাকিয়ে। ওর যেন বিশ্বাস হচ্ছে না তোহা যা বলছে। এর মধ্যেই বাহিরে শোরগোল শোনা গেল, বিয়েটা ভেঙে গেছে। বউ সাজানো দেখতে রুমের মধ্যে অনেকটা ভিড় জমিয়েছিল, সবাই ছুটে বেরিয়ে গেল বাহিরে কি হয়েছে দেখার জন্য। এতক্ষণ মানুষের জন্য ঠিকঠাকভাবে সাজানোও যাচ্ছিল না, এখন রুম একদম ফাঁকা। আসলে মানুষ এমনই, যেখানেই মশলা মাখানো কোনো নিউজ পাওয়া যাবে সেখানেই তারা হাজির। গ্রামের মানুষ তো এই বিষয়টা খুব ফাস্ট। গ্রামের মানুষদের মাঝে একে অপরের সাথে যোগাযোগটা খুব বেশিই। তো এক বিয়ে বাড়িতে যদি কোনো কিছু নিয়ে ঝামেলা হয় বা কোনো ঝগড়া হয়, আশেপাশের বাড়ি থেকে লোক এসে জমায়েতে হয় তা দেখার জন্য। পার্লারের মহিলারা ইতিমধ্যে তরুর থেকে সরে দাঁড়িয়েছে। ব্লাউজ আর পেটিকোট পরানো অবস্থায় শরীরের উপর একটা তোয়ালে জড়িয়ে সাজতে বসছিল তরু। শাড়িটা কোনো মতে গায়ে জড়িয়ে খাট থেকে নেমে আসে তরু। এসে তোহার সামনে দাঁড়াই, জিজ্ঞাসা করে, এখানে কি হয়েছে তোহা, একটু পরিষ্কার করে বলতো। আমি ওখানে ছিলাম না, বরের সামনে দেওয়ার জন্য ডিশ সাজাচ্ছিলাম আমি আর তোর কিছু কাজিনসরা মিলে। তখন নন্নাহার আন্টি সেখানে হাঁপাতে হাঁপাতে আসলো। আমি জিজ্ঞেস করলাম, আন্টি কি হয়েছে? আন্টি বললেন তোর কাছে যেন আমি এসে বসি। তাকে দেখে ভীষণ চিন্তিত লাগছিল, তাই আমি বিয়ের ওখানে গেলাম। দেখি আবির ভাই হন হন করে বেরিয়ে যাচ্ছেন, আর বরযাত্রীরাও তার পেছন পেছন যাচ্ছে। খাট থেকে নেমে দাঁড়ায় তরু। ধীর পায়ে হেঁটে জানালার কাছে গিয়ে দাঁড়াই, বাহিরে কি হচ্ছে তা দেখার জন্য। তরু জানালার কাছে গিয়ে দেখলো বরযাত্রীদের গাড়ি বেরিয়ে যাচ্ছে। জানালার পাশে থাকা ড্রেসিং টেবিলের দিকে একবার তাকায় তরু। মুখের মেকআপ প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল। কিছুক্ষণ বাদে লাল টুকটুকে বউ সাজার স্বপ্ন নিয়ে বসেছিল, তা কয়েক মুহূর্তের মাঝে কাচের মতো ভেঙে কয়েক টুকরো হয়ে গেল। ভেতর থেকে তাচ্ছিল্যের হাসি বেরিয়ে আসে তরুর। তরুর নজর যায় আশেপাশে কয়েক জায়গায় মানুষ জটলা পাকিয়ে আড্ডা জমিয়েছে। তাদের আলোচনার মূল টপিক এখন তরু। নানানজন নানান কথা বলছে, কেউ কেউ তাকে খারাপ মন্তব্যও ছুটছে। বিয়ের জন্য নিজ বাড়ির উঠানেই বিয়ের আয়োজন করা হয়েছিল। তরুর রুমের জানালা দিয়ে বিয়ে বাড়ির পুরো আয়োজন দেখা যায়। সেই জানালা থেকেই তরু সব শুনছে। তরুর মনে শুধু একটাই কথা চলছে, বিয়ে কেন ভেঙে দিল? কি এমন হলো? কাল রাতে অবধি তো ঠিক ছিল। কাল রাতেও তো ডক্টর সাহেবের সাথে কথা হলো, তখন তো সব ঠিকই ছিল। কই, তখন তো এরকম কোনো কিছুর আভাস পাওয়া যায়নি। এরকম চরিত্রহীনা মেয়ে হলে বিয়ে তো ভাঙবেই। এরকম মেয়েকে কে ঘরে তুলবে? কেউ জেনে শুনে কোনো নষ্টা মেয়েকে কেন ঘরে তুলবে? বরপক্ষ ঠিক কাজই করেছে। মানুষের এমন জঘন্য কথা শুনে কান ঝাঁঝা করে ওঠে তরুর। ওর জানতেই হবে সবাই কোন বিষয় নিয়ে এত খারাপ মন্তব্য ছুড়ছে। তরু ঠিক করেও নিজের বাহিরে যাবে কি হচ্ছে তা দেখতে। ভারী শাড়িটা জড়ানো থেকে খুলে ভালোভাবে গায়ে জড়াই। কুচির দিকটা দু হাতে তুলে হাঁটা বাহিরে যাওয়ার জন্য। তোহা হাত টেনে ধরে। কি হয়েছে, সমস্যা কি তোর? তুই এভাবে বাইরে যাস না, ভালো দেখাবে না বিষয়টা। বাইরে যাই হয়ে যাক না কেন, তুই যাস না। তোহার কথা না শুনে তরু ঝাড়া মেরে ওর হাত ছাড়িয়ে দেয়। পা বাড়ায় আবার বাইরে যাওয়ার উদ্দেশ্যে। তখনই একজোড়া শক্ত হাত তরুর হাত চেপে ধরল। তরু বলল, তো হাত ছাড় বলছি। আ আ আ আমি ধরিনি। তরু মুখ ঘুরিয়ে হাত ধরে থাকা ব্যক্তির দিকে তাকাই। চোখ লাল করে তাকিয়ে আছে তহমিনা বেগম। তহমিনা বেগমের চোখ লাল করে মেয়ের দিকে তাকাই। দমে যায় তরু, শান্ত স্বরে জানতে চাই, বাইরে কি হয়েছে মা? কি আবার হবে? তুই নিজের সর্বনাশের সাথে সাথে আমাদেরও মান সম্মান শেষ করে দিলি। কি বলছো আম্মু তুমি? আমি এমন কিছুই করিনি যাতে তোমাদের মান সম্মান নষ্ট হয়। তাহলে এখানে কি নিজের চোখে যা দেখেছে তা কি মিথ্যে? সব সময় সব দেখা সত্যি হয় না, কখনো কখনো তার আড়ালেও গোপন সত্যি থাকে যা আমরা চোখে দেখতে পাই না। ওখানে কি হয়েছে তা আমি জানি না, তবে যেহেতু সবাই আমার চরিত্র নিয়ে কথা তুলছে সেহেতু আমি জানতে চাচ্ছি ওখানে কি ঘটেছে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা সবটাই খুলে বলে তহমিনা বেগম।
সব শুনে তরু যেন থ মেরে গেছে। যেসব কাজ কোশমিনকালেও কল্পনায় ভাবেনি তরু, সেরকম একটা নোংরা কথা ওর সাথে আষ্টেপৃষ্টে জড়িয়ে গেল। ভরা বিয়েবাড়ির সামনে ঘটে যাওয়া ঘটনা, এটা কি সহজে মানুষ ভুলবে? পুরো গ্রাম এখন বিদ্যুতের গতিতে ছাড়াবে কথাটা। তরু ঠিক বুঝতে পারছে না এই মুহূর্তে ওর কি বলা উচিত বা কি করা উচিত, কেমন রিয়াকশন হওয়া উচিত তোর, সেটাই তো বুঝতেছে না। কোনো কিছু না ভেবে পেয়ে থ মেরে বসে আছে তরু। তোহা তরুর পাশেই বসে আছে। তোহা শক্ত করে তরুর হাতটা ধরে আছে, যেন ভরসা দিচ্ছে, ভয় পাস না, কিচ্ছু হবে না, আছি তো আমরা সবাই। তহমিনা বেগমের কথা বললেন, তরু একটা কথাও বলল না। কথা বলছে না দেখে দু হাতের বাহু ধরে ঝাঁকালে তহমিনা বেগম। কিন্তু মেয়ে অনড়, যেন কাঠের পুতুল হয়ে গেছে। হঠাৎ করেই উঠে দাঁড়ায় তরু, তারপর তহমিনা বেগমকে বলে। আম্মু ওঠো। তহমিনা বেগমও মেয়ের কথাই উঠে দাঁড়ায়। তারপর তরু তহমিনার হাত ধরে বাহিরে অব্দি আনে। পেছনে পেছনে তোহাও আসে। তহমিনা ঠিক বুঝতে পারছিল না মেয়ে তাকে কোথায় নিয়ে যাচ্ছে। তরু দরজার বাহির অব্দি এসে দাঁড়ায়। সেখানে এসে হাত ছেড়ে দেয় তহমিনা বেগমের। তোহাও চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে দেখার জন্য যে তরু কি করে। তরু তহমিনা বেগমের হাত ছেড়ে নিজে উল্টো ঘরে আবার রুমে ঢুকে। রুমে ঢুকেই তহমিনার মুখের ওপর ঠাস করে দরজা লাগিয়ে দেয়। বাহিরে দাঁড়িয়ে দরজা ধাক্কাতে লাগে তহমিনা। তোহা ডাকতে থাকে তরুকে, কিন্তু তরু দরজা খোলে না। তহমিনার বুক ধুকপুক বেড়ে যায়। তার ভয় হয় তরুকে নিয়ে। তরু যা একরোখা মেয়ে, না জানি কি করে বসে। এরকম পরিস্থিতিতে অনেকেই অনেক রকম ভুল সিদ্ধান্ত নিয়ে বসে। শোনো আম্মু, তোমার মেয়ে এতটা পাগল এখনো হয়নি যে দুদিনের পরিচয় একটা মানুষের জন্য নিজের ক্ষতি করব। মানুষ এই পৃথিবীতে একবারই আসে, সৃষ্টিকর্তার দান করা এত সুন্দর জীবন নষ্ট করে ফেলা কি এতই খারাপ লাগছে? আর প্রচণ্ড হেডেক হচ্ছে। এখন একটা শাওয়ার নেওয়া ইম্পর্ট্যান্ট, প্লিজ। ততটুকু সময় অন্তত দরজায় নক করে করে মাথার পেইনটা আরও বাড়িয়ে দিও না। বাইরে যে গেস্টরা আছে তারা যেন কেউ না খেয়ে যায় না, সেটা দেখো। বাবাকে সেদিকে খেয়াল রাখতে বলো। আর তিনি যেহেতু এত বড় বড় কেস সলভ করতে পারে, নিশ্চয়ই তার মেয়ের কেসটাও তিনি সলভ করবেন। তুমি টেনশন করো না, বাবার ওপর আমার বিশ্বাস আছে। এতটুকু মেয়ের এমন স্ট্রং মেন্টালিটি দেখে অবাক না হয়ে পারেন না তহমিনা বেগম। যেখানে তিনি বিষয়টা সহজভাবে ভাবতে পারছেন না তার মেয়ের কি হবে, সেই চিন্তায় বুক ফেটে কান্না আসছে। অথচ তার মেয়ে কি শক্ত, সে বলে কিনা তার কেস তার বাবা সলভ করবে। অবশ্য শক্ত টাকাটা খারাপ কিছু না, যদি অন্যায় নাই করে তবে কেন ভয় পাবে। তহমিনা বেগমও প্রথম সবটা দেখে খুব রেগে গিয়েছিল। তিনিও ভেবেছিলেন হয়তো সবটা সত্যি, কিন্তু মেয়েকে দেখার পর এখন তার আফসোস হচ্ছে। তার মনে হচ্ছে এখন এডিটিংয়ের যুগে এসে এসব এডিট তো কোনো ব্যাপারই না। তাহলে সে তার মেয়েটাকে কিভাবে ভুল বুঝে বসলো। তহমিনা ধর্মের প্রতি প্রচণ্ড শ্রদ্ধাশীল। তিনি তার মেয়েকেও মোটামুটি ভালো খারাপ সম্পর্কে শিখিয়েছেন। হালাল হারাম পাপ পুণ্য যতটুকু তার জানা সবটাই জানিয়েছেন। তিনি তো মেয়েকে শিখিয়েছেন বিয়ে না করে পরপুরুষের সাথে মেলামেশা করা হারাম, এর জন্য পরকালে রয়েছে ভয়ানক শাস্তি। তার মেয়ে তো তার কথা শুনে চলে, তাহলে এমন ভুল তো তরুর করার কথা নয়। হয়তো তার মেয়ে ঠিক বলছে যে সে কোনো অন্যায় করেনি। এখন মেয়েটার মাথা ব্যথা করছে, তাই আর ওকে না ঘাটিয়ে একটু একা থাকতে দিলেন তহমিনা বেগম। তিনি চলে গেলেন নুরুল ইসলাম যেখানে দাঁড়ানো আছে সেখানে। নুরুল ইসলাম বিয়ে বাড়িতে আসা বিভিন্ন গেস্টদের সাথে কথা বলেছেন। এক একজন এক এক কথা বলেই চলেছে, তাদের নানাভাবে বুঝ দিচ্ছেন তিনি। তখনই তহমিনা বেগম সেখানে আসলেন। এসে নুরুল ইসলামের পাশে দাঁড়ালেন। কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। নুরুল ইসলাম জিজ্ঞেস করলেন, এতক্ষণ কোথায় ছিলে? তরুর কাছে। তা কি বলল তোমার মেয়ে? আমার যা মনে হলো ও এসব কিছু করেনি। এখন আপনাকেই খুঁজে বের করতে হবে কে এই ছেলে, আর তার উদ্দেশ্যই বাকি। পরে দেখতেছি, বাসার গেস্ট কমে যাক। হুম। তোমার মেয়েকে দেখো আবার। হুম। সময় কারো জন্য অপেক্ষা করে না। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। ঘড়ির কাঁটাটা গিয়ে তখন 5টার ঘর সুই সুই। মেহমান যা ছিল তার সবাই প্রায় চলে গিয়েছে।
কাছের কিছু আত্মীয় স্বজন ছাড়া এখন বাসায় কেউ নেই। মানুষের এত এত তিক্ত কথা শুনেও এই মুহূর্তে সবাইকে চুপ থাকতে হয়েছে। মূল সত্যিটা এখনো সবার অজানা। আগে জানতে হবে কে এই ছেলে, তাদের কাছেই বা কি চাই। কই তরু তো কখনো বলেনি ও কাউকে ভালোবাসে। তরুর সম্মতি নিয়েই তো বিয়ের কথা এগিয়েছে। তাহলে এই ছেলেকে, তরু যদি ওকে পছন্দ করতো তাহলে আগে বলতে পারতো। তাহলে সমস্যা হয়তো এতদূর গড়াইতো না। তারামন বিবির বাড়ির উঠানোর এক কর্নারে বড় চৌকি পাতানো আছে। তরুর দাদা বেঁচে থাকতেই এটা বানিয়েছিলেন। উপরে টিন দিয়ে চাল দেওয়া, নিচে চারিদিকে খোলা। মাফসলে কারেন্ট অনেক ঝামেলা করে থাকে। নিয়ে গেলেও আবার দিতে দিতে ঘন্টাখানিক লাগিয়ে দেয়। এই ঘন্টাখানিক সময় গরম মানুষকে অতিষ্ঠ করে তোলে। তাই গরমের হাত থেকে রেহাই পেতে গ্রামের মানুষ প্রাকৃতিক বাতাসের সহায়তা নেয়। প্রাকৃতিক বাতাস উপভোগ করার জন্যই তরুর দাদা এই আয়োজন করেছেন। বাড়ির ছাদে একা একা তার ভালো লাগতো না। এখানে বসলে প্রায় কারো না কারোর সাথে দেখা হয়ে যেত। তারা এসে আড্ডা জমাতো। তারামন বিবি এখানে সেই রেজোয়ার ধরে রেখেছেন। গরমের সময় পানের ঝুড়ি নিয়ে এখানে বসেন তিনি। বিকেল হলে পাড়া প্রতিবেশীরা এসে ভিড় জমায় সেখানে। কারেন্ট নিয়ে গেছে বেশ কিছু সময় হলো, এখনও দেওয়ার নামই নেই। গরমে হাঁপিয়ে উঠছে সবাই। তাই এই মুহূর্তে তারামন বিবির সেই পানের আসরে এসেই বসলো সবাই। এই মুহূর্তে সেখানে উপস্থিত আছে নুরুল ইসলাম, তহমিনা বেগম, তরুর দাদিজান তারামল বিবি, তরুর ফুপু নুন্নাহার আর ফুফা ফায়েদ সাইদি, তরুর ছোট মামা আর মামি। সবাই সেখানে বসেছিল। কোথা থেকে কথা শুরু করতে বুঝতে পারছিল না। তখন তারামন বিবি বলে উঠল, নুরু, তোমাকে আমি অনেক আগেই কইছিলাম তোমার বউ মাইয়া তুমি তোমার কাছে নিয়ে রাহো। শুনলা না আমার কথাটা শুনলে আজ এমন হইবার পারতো না। আমি নিতে কইলে কও মা, আমার কয়দিন পর পর জায়গা চেঞ্জ করা লাগে, বিভিন্ন জায়গায় পোস্টিং হয়। এত এত স্কুল পাল্লাইয়া মাইয়াটা মানাইয়া লইতে পারবো না। এখন হইল তো, আমার কথা শুনলে কি আজ এমন দিন দেহন লাগতো? শাশুড়ির কথার মাঝেই তহমিনা বলে ওঠে, মা, আপনি ভুল বুঝতাছেন। তরুর সাথে কথা বলেছি আমি। ও এমন কিছু করেনি। ওকে সবসময় আমি দিয়ে আসতাম, আমি নিয়ে আসতাম। ও তো কোনোদিন কার সাথে দেখাই করে নাই। তাইলে এই পিক আইলো কই দিয়া কও আমারে। তোমাগো জ্বালায় আমি দুইটা কথাও কইবার পারি না। এখন হুনো, সবাই এই জায়গায় আসো, আমি একখান কথা কই। তরু আর এই গ্রামে থাকবার পারবো না। এইখানে আমার একটা মান সম্মান আছে, যা নষ্ট হওয়ার তো হইছেই। এখন ও এইখানে থাকলে নানানজন নানান কথা কইব, সেইটা শুনবার পারুম না। হ্যাঁ দাদা ভাই, কাকিমা একদম ঠিক কথাই বলছে। আপনার মাইয়া আমাগো গ্রামে থাকলে আশেপাশে আমাগো যে সন্তানেরা আছে ওরাও নষ্ট হইয়া যাইবে। কথায় আছে না, সঙ্গদোষে লোহা ভাসে। আমাগো মাইয়া তো আপনার মাইয়ার লগে খেলবার আসে, আপনার মেয়েকে অনুসরণ করে। আপনার মেয়ের দেখা দেখি আরও খারাপ হইয়া যাইব। পাশের বাসা নূপুরের আম্মা এ বাসায় ঢুকতে ঢুকতে এসব কথাগুলো বললেন। তার বলা কথা শুনে সেখানে বসে থাকা সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলেন। তহমিনা বেগমও অবাক হলেন। এই নূপুরের মায়ের সাথে তার বেশ সখ্যতা রয়েছে, অথচ দেখো বিপদের সময় পাশে না দাঁড়িয়ে ঠিক পাল্টি নিলনি। আসলে এই বিপদেই প্রকৃত বন্ধু চেনা যায়। তারামন বিবি আবার বললেন, দেখ নুরু, আমি তোকে আগেই কইছিলাম, বাইরের মানুষ আঙুল তোলার আগে আমি বলছি, কথাটা হুনস নাই তুই? মা, কয়েকদিন পরেই চট্টগ্রাম থেকে ঢাকায় পোস্টিং হবে আমার। এখন ওকে তো একা একা ঢাকায় রাখতে পারবো না। আবার চট্টগ্রামে এখন ভর্তি করলে কয়েকদিন পরেই বা ও কোথায় থাকবে বলো? এই সমস্যার জন্যই তো ওদের এখানে রেখেছিলাম। তখন তরুর বড় ফুপি নুন্নাহার নুরুল ইসলামকে বললেন, তুই কিছু মনে না করলে একটা কথা বলতাম। হ্যাঁ আপা, বলো। যদি তোর আপত্তি না থাকে তবে তরুকে আমাদের বাসায় রাখতে পারিস। আমাদের বাসার থেকে কাছেই তো প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে। ওর এইচএসসি এর রেজাল্ট বের হলেই এখানেই না হয় অ্যাডমিট করিয়ে দিব। তারপর তুই যখন ঢাকায় চলে আসবি তখন না হয় তোর সাথেই থাকবে।
নূরনাহারের কথা শুনে নুরুল ইসলাম চোখ ছোট ছোট করে কতক্ষণ তার বোনের দিকে তাকিয়ে রইলেন। তার বোন প্রথমে বুঝতে না পেরে ভাইকে জিজ্ঞাসা করে, কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? আপা, তুই কি তোর ছেলের তুরাগের কথা ভুলে গেছিস? ওরকম বেয়াদব ছেলে যেখানে থাকে সেখানে আমার মেয়েকে থাকতে দিব কোন ভরসায়? তোমার ছেলেটা যা বানিয়েছো, কারো একটা কথা শুনে সে ছেলে। এখানে যে তায়েফ তুরাগের বাবা, ও বসা আছে সেটা খেয়াল ছিল না নুরুল ইসলামের। সে যতই রাগী হোক বা তুরাগকে পছন্দ না করুক, তা কখনোই তায়েফের সামনে বলে না। বড় বোনজামাই হিসেবে তায়েফকে যথেষ্ট সম্মান করে নুরুল ইসলাম। ভাইয়ের কথা শুনে নূরনাহার মাথা নিচু করে ফেলেছেন। তার ভাই আসলে ভুল বলেনি, তিনি সত্যিই তার ছেলেটাকে মানুষ করতে পারেনি। বড্ড বেপরোয়া হয়ে গেছে ছেলেটা। ছেলের এই বেপরোয়া স্বভাবের জন্যই মূলত নুরুল ইসলাম তুরাগকে পছন্দ করে না। তখন তায়েব বলল, নুরুল, আমি জানি তুমি আমার ছেলেকে পছন্দ করো না, তার মানে এই নয় যে সেতে তোমার মেয়ের ক্ষতি করবে। আর এখন তো সে আরও এক ধাপ উন্নত, এখন আর বাড়ির কারোর সাথে দেখা হয় না। যেহেতু এই মুহূর্তে আম্মা তরুকে এখানে রাখতে চাচ্ছেন না, আর তুমিও কিছুদিন পর ঢাকায় আসছো, সে তো আমার বাসায় রাখাটা বেস্ট অপশন মনে হলো বলেই তোমার আপা প্রস্তাবটা রেখেছে। মেয়ে জামাইয়ের কথা শুনে তারামন বিবিও তাতে সায় দিলেন। হ, নাহার তো ঠিকই কইছে। দেখ, গ্রামের মানুষ কেমন আমি জানি, তাগো কটু কথা আমার নাতনি হুনবার পারবো না। এখন তারে নাহারের বাসায় রাখো, হেইডাই ভালো হইব। মা, বড় বোনজামাই বলার পর আর কথা বাড়ালো না নজরুল ইসলাম। তিনি মাথা নেড়ে বলল, আচ্ছা, আমি পরে জানাচ্ছি সেটা। সন্ধ্যা হয়ে যাওয়ায় মাগরিবের আজান দিয়ে দেওয়ার সভা ভাঙে সেখানের। যারা নামাজ আদায় করবে সবাই উঠে সেখান থেকে অজু করার জন্য চলে যায়। রাতে কারোই তেমন একটা খাওয়া হলো না। এরকম একটা পরিস্থিতিতে পড়ে মুখে খাবার রোচে না কারোর। তোহা আজ বাড়িতে যায়নি। তোহার মা চলে গেলেও তোহা মাকে বলে তরুর পাশে থেকে যেতে। সেই বিকেল থেকে তোহা তরুর পাশে রয়েছে। রাতে খাবারটাও তোহাও নিয়ে গেল না তরুর জন্য। তরু খেতে চাচ্ছিল না। তোহার জোরাজোরিতে অবশেষে বাধ্য হয়ে অল্প কিছু খেয়ে নেয়। তোহা আজ তরুর সাথে থাকবে। তহমিনা বেগম থাকতে চেয়েছিলেন, কিন্তু তরু তাকে বলে দিয়েছে। আরে আম্মু, থাকতে হবে না, চিন্তা করো না, কিচ্ছু হবে না। এদিকে তহমিনা বেগম সেই কখন থেকে বিছানায় বসে লক্ষ্য করছেন যে নুরুল ইসলাম একবার রুমের এ মাথায় আসছেন তো আরেকবার ওই মাথায় যাচ্ছেন, আর বারবার ফোনের দিকে তাকাচ্ছেন। হয়তো কারো ফোনের জন্য অপেক্ষা করছেন। জিজ্ঞেস করতে গিয়ে আবার করে না। আজ নুরুল ইসলামকে তহমিনার কেমন ভয় ভয় লাগছে। এর মূল কারণ এই বিয়েটা নিয়ে তহমিনায় বেশ আগাইছিল। নুরুল ইসলাম চাচ্ছিলেন না এত তাড়াতাড়ি তার মেয়েকে বিয়ে দিতে, কিন্তু তহমিনা বেগমের কথা হলো মেয়েকে তো একদিন বিয়ে দিতেই হবে। যেহেতু এখন ভালো পাত্র পাওয়া গেছে, সেহেতু এখনই বিয়েটা দিয়ে দিব। তারপর শ্বশুরবাড়ির কাছাকাছি কোনো একটা ন্যাশনাল ভার্সিটিতে অনার্স করবে মেয়ে। তার মেয়ের যা পয়েন্ট, তাতে পাবলিকের আশা অনেক আগেই ছেড়ে দিয়েছেন তিনি। তার আনা পাত্র দ্বারাই এমন কিছু হয়ে যাওয়ায় মূলত ভয় আছে না জানি কখন একটা রমধমকে দিয়ে বসে নুরুল ইসলাম। তার আনা পাত্র দ্বারাই এমন কিছু হয়ে যাওয়ায় মূলত ভয়ে আছে না জানি কখন একটা রামধমকে দিয়ে বসে নুরুল ইসলাম। অবশেষে সাহস করে জিজ্ঞেস করেই বসলেন তহমিনা, আপনি এভাবে পায়চারি করছেন কেন? আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ। বলা যাবে কি? রাফসানের কথা মনে আছে তোমার? আমার বেসমেট ছিল যে। হ্যাঁ, এখন যে বিডিতে আছে যে সে না? ও হ্যাঁ। তার জন্যই অপেক্ষা কেন? আসলে যে নাম্বারটা থেকে ছবিগুলো পাঠিয়েছে সেই নাম্বারটার আইপি অ্যাড্রেস বের করার জন্য ওকে দিয়েছি। আগে দেখি কে এই কাজটা করলো। তহমিনা চোখ বড় বড় করে তাকায় স্বামীর দিকে। সেই নাম্বার তো আবিরের ফোনে ছিল, তাহলে সেটা তরুর বাবা কোথায় পেল? আচ্ছা, আপনি সেই নাম্বারটা কোথায় পেলেন? দুপুরের স্ক্রিনশট আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রেখেছিলাম। কি বলেন? এখন সবাই তো কথা বলাই ব্যস্ত ছিল। হ্যাঁ, যখন সবাই কথা বলছিল তখনই পাঠিয়ে রেখেছি। এর সত্যটা তো জানতে হবে।
তহমিনা বেগম বুঝে না যে তার স্বামী এত কিছু ভাবে কখন। তখন দেখা গিয়েছিল তিনি ভীষণ রেগে আছেন। এর মধ্যে কাজের কাজ করতে ভুলেন না তিনি। তার ভাবনার মাঝেই ফোন তার সশব্দে বেজে উঠল। সাথে সাথে রিসিভ করলেন নুরুল ইসলাম। ওপাশ থেকে যার নাম বলল তাতে অবাক না হয়ে পারলেন না নুরুল ইসলাম। রাতের নিস্তব্ধ এখনো পুরোপুরি কাটেনি। পাখিরা কিচিরমিচির করে ডাকতে শুরু করেছে। ভোরের আলো একটু একটু করে ফুটতে শুরু করেছে। পশ্চিম আকাশে লাল আভা দেখা যাচ্ছে, তবে সূর্য এখনো পুরোপুরি উকি দেয়নি। হালকা বাতাস বইছে। ভোরের পরিবেশটা এত মনোরম থাকে, আর গ্রামের মানুষজন এই পরিবেশটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারে। শহরের ইট পাথরের দেওয়ালের মধ্যে আবদ্ধ থেকে এই সুন্দর মুহূর্ত উপভোগ করা কষ্টসাধ্য। তবে এই মুহূর্তে এত সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করার সময় একদম নেই নুরুল ইসলামের। তিনি খুব জোর পায়ে হেঁটে যাচ্ছেন। গন্তব্য তার খুব ছোটবেলার এক বন্ধুর বাসা। এত ভোরে লোকজন তেমন একটা ওঠেনি। যারা ফজরের সালাত আদায় করতে মসজিদে গিয়েছিল তারা বাসায় ফিরে আসছে। মাঝে মাঝে তাদের সাথে দেখা হচ্ছে। গতকালকের ঘটনার জন্য কেউ কেউ বাঁকা নজরে তাকাচ্ছে। আবার নুরুল ইসলাম যখনই গ্রামে আসেন তখনই সবার সাথে খুব মিশুক আচরণ করেন। যার সাথে দেখা হোক না কেন হাসি মুখে অন্তত সালাম দেয়। আজ তার কোনোটাই লক্ষ্য করা গেল না নুরুল ইসলামের মধ্যে। এজন্য কেউ কেউ বেশ অবাক হয়েছেন। তবে বাহিরের এসব কিছুই নুরুল ইসলামের মন ছুঁতে পারছে না। এই মুহূর্তে তার মনে শুধু একটাই প্রশ্ন জাগতেছে। যে ছেলেকে নিজের ছেলের মতো ভালোবাসলাম সে কিভাবে আমার সর্বনাশ করলো? এর জবাব তো ওকে দিতেই হবে। আমজাদ, এই আমজাদ, উঠিসনি এখনো? এই আমজাদ! এত ভোরবেলায় বাসার সামনে চেঁচামেচির আওয়াজ পেয়ে ধড়ফড় করে ঘুম থেকে ওঠে আমজাদ। ঘুম থেকে ওঠার পর তার মস্তিষ্ক ঠিক কাজ করা বন্ধ করে দিয়েছে। তিনি প্রথম বুঝে উঠতে না পারলেও পরে যখন বাইরে থাকা ব্যক্তির মুখে আবার নিজের নাম উচ্চারণ শুনলেন তখন তিনি বুঝতে পারলেন এটা তো আর প্রাণপ্রিয় বন্ধু নুরুল ইসলামের গলার আওয়াজ। নুরুল ইসলাম হঠাৎ এই বাসায় কি মনে করে এলেন? মস্তিষ্ক তার হিসাব মেলাতে ব্যর্থ হলো। তিনি খাট থেকে নেমে দাঁড়ালেন। আলনা থেকে নিজের টি শার্টটা নিয়ে সেটা গায়ে জড়াতে জড়াতেই দরজা খুলে দিলেন। তিনি দরজা খুলতেই টেনে হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ল নুরুল ইসলাম। আমজাদ হক কিছু বুঝতে না পেরে প্রথমে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। এরপর নুরুল ইসলামকে কিছু খুঁজতে দেখে আমজাদও এগিয়ে এসে দাঁড়ালো। কি খুঁজছিস সেটা বল তো আমাকে। খুঁজছি তোর আদরের ছেলেকে। আরে এভাবে বলছিস কেন? আমার আদরের ছেলে তো তোরও ছেলে। সে কি করেছে সেটা বল। আমি তো তোর ছেলেকে কখনো অন্য নজরে দেখিনি, সব সময় নিজের ছেলের নজরে দেখেছি। সে কিভাবে পারলো আমার সম্মান এইভাবে ধুলোয় মিশিয়ে দিতে? আমজাদ হকও কাল বিয়ে বাড়িতে উপস্থিত ছিলেন। সেখানকার সমস্ত ঘটনাই তার জানা। নুরুল ইসলামকে যে হেয় হতে হয়েছে সেটা সে জানে, তবে তার সাথে তার ছেলের কি সম্পর্ক এটাই বুঝতে পারছে না আমজাদ হক। তিনি গিয়ে নুরুল ইসলামের কাঁধে হাত রাখলেন, বললেন, শান্ত হয়ে বস নুরুল। এই ভোরবেলা আমার বাসায় চলে এসেছিস, নিশ্চয়ই খুব বড় কিছু হয়েছে। আগে শান্ত হয়ে বস। আমার ছেলে কি করেছে আমি নিজেই জানি না, তবে ওকে এখানে খুঁজে পাবি না, কারণ ও এখন বাসায় নেই। আসিফ বাসায় নেই শুনে আরও রাগ বেড়ে যায় নুরুল ইসলামের। তিনি এবার নিশ্চিত যে এই কাজ করেই বাড়ি ছেড়ে পালিয়েছে আসিফ। নুরুল ইসলাম আগেই আমজাদকে বললেন না যে তিনি কেন আসিফকে খুঁজছেন। এ বাসায় আসার পর এটা তো নিশ্চিত হওয়া গেছে যে আমজাদ এ ব্যাপারে কিছুই জানে না। নুরুল ইসলাম আমজাদ হককে বললেন তার ছেলের নম্বরে একটা ফোন করতে। আমজাদ কারণ জানতে চাইলে নুরুল ইসলাম বলেন, তোর ছেলেকে আমি রাত থেকে ফোন করতেছি, ফোন সুইচ অফ দেখাচ্ছে। এই জন্যই তো এই সকাল সকাল আসা। ফোন সুইচ অফ শুনে আমজাদের চিন্তা হলো। তিনি তাড়াতাড়ি বাসার ভেতর ঢুকে গেলেন। বেরিয়ে এলেন নিজের ফোন হাতে নিয়ে। সাথে সাথে ডায়াল করলেন আসিফের নম্বরে। বরাবরের মতো এবারেও ফোন সুইচ অফ দেখালো। তা তোর গুণধর পুত্র ফোন বন্ধ করে কোথায় ঘাপটি মেরেছে? কি বলছিস? ঘাপটি কেন মারবে? ও তো দুদিন আগেই বাসা থেকে বেরিয়েছে, গিয়েছিল বন্ধুর বাসায়, সেখান থেকে আর ফিরেনি। রাতে মেসেজ দিয়ে বলেছিল ও নাকি কোনো এক ফ্রেন্ডের বিয়েতে অ্যাটেন্ড করতে গেছে।
বাসা থেকেও কিছু নিয়ে যায়নি, বলেছে ওখান থেকেই কিনে নেবে। তাই তো আমি আরও টাকা বিকাশ করে দিয়েছি। নুরুল ইসলাম কি বলবেন বুঝতেছেন না। এখন আসিফের বাবাকে আসিফের কথা বলা ঠিক হবে কিনা সেটাও বুঝতেছেন না। কাল যখন রাফসান সাহেব ফোন দিছে আসিফের বায়ো দিছিল, তখন নুরুল ইসলামের মাথাও কেমন ফাঁকা ফাঁকা লাগছিল। আসিফের বাবা নুরুল ইসলাম ছোট থেকেই এক গ্রামে বড় হয়েছেন। পড়াশোনায় দুজনাই মোটামুটি ভালো ছিল। সেই সুবাদেই বন্ধুত্বটা গড়ে উঠেছিল। এরপর সেই বন্ধুত্ব বড় হওয়া অবধি টিকে যায়। যখন আমজাদ বিয়ে করেছিল তখন নুরুল চাকরির পেছনে ছুটতে ব্যস্ত। 1 বছরের মাথায় আমজাদ হকের ঘরে আলো করে আসিফ এসেছিল। সেই খুশি ভাগ করে নিয়েছিল নুরুল ইসলামের সাথে। সেই প্রথম কোলে তুলে নিয়েছিল আসিফকে। এরপর থেকে তিনি কখনোই আসিফকে নিজের ছেলের থেকে কম ভালোবাসা দেয়নি। তরুর জন্মের পরেও ভালোবাসা কমেনি। তরুর জন্য যদি খেলনা কিনে নিয়ে যেত তবে তা উনি আসিফের জন্যও কিনত। সেই আসিফ ছেলের মতো ভালোবাসার পরেও এরকম একটা জঘন্য অপরাধ করতে পারে, এটা যেন বিশ্বাস হচ্ছিল না নুরুল ইসলামের। সেই রাতটা ছটফট করে কাটিয়েছেন। তহমিনা বেগম বহুবার জিজ্ঞেস করলেও তিনি বলতে পারেননি। কিভাবে বলবেন? আসিফকে তো তিনি সর্বদাই প্রণয় দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। এখন তার দুধ কলা দিয়ে পোষা সাপ তাকেই সবল বসাবে, এটা তো তার নিজেই ভাবতে খারাপ লাগছে। তহমিনাকে কি বলবে? সারা রাত নির্ঘুম কাটানোর পরে সকাল সকাল উঠে এসে পড়েছেন আসিফদের বাসায়। তিনি চেয়েছিলেন আসিফকে সামনাসামনি প্রশ্ন করতে যে আসিফ কেন এমন নোংরা খেলা খেলেছে। তরু যে এমন কিছু করেনি সে বিশ্বাস তার ছিল। এখন আসিফের বাড়ি ছেড়ে চলে যাওয়ার সেটা আরো প্রবল বিশ্বাসে পরিণত হলো। তবে আসিফ কেন করলো তার কোনো উত্তর মেলাতে পারছে না। নুরুল ইসলামকে ভাবনার মাঝে ডুবে যেতে দেখে চোখের সামনে তুড়ি বাজায় আমজাদ হক। ভাবনা থেকে বেরিয়ে আসে নুরুল ইসলাম। আমজাদের মুখের দিকে তাকায় একবার। কি মনে করে নুরুল আমজাদকে এ বিষয় না বলে চেপে যায়। কিন্তু আমজাদ নাছোড়বান্দা, সে চেপে ধরেছে যে তার ছেলে কি এমন করেছে যার জন্য এত জরুরি খোঁজ করতে এই ভোরবেলায় তার বাসায়। আমজাদকে শুধু এতটুকুই বলে, আসিফ অন্যায় করেছে, তাই ওকে খুঁজছি। অন্যায় মানে? কি করেছে ও? আরে ভয় পাচ্ছিস কেন? ওর সাথে আমার কিছু কথা আছে। ওর ফোন যেহেতু বন্ধ, ওর বন্ধুদের কয়েকটা নাম্বার দে। আমজাদ তো ধাঁধার মধ্যে পড়ে গেল। নুরুল ইসলাম তাকে ঠিকঠাকভাবে কিছু বলছে না, তবুও দ্বিমত না করে নাম্বারগুলো দিল। ইতোমধ্যে আসিফের মা উঠে চা নাস্তা বানিয়ে হাজির করেছেন তাদের সামনে। কিন্তু নুরুল ইসলাম কিছুই খেলেন না। যাওয়ার সময় শুধু আমজাদকে বলে গেলেন চিন্তা না করতে, প্রয়োজনে আবার আসবেন তিনি। নুরুল ইসলাম দ্রুত পায়ে সেখান থেকে হেঁটে বেরিয়ে গেলেন নুরুল ইসলাম। পেছন থেকে আমজাদ ডাকলেও আর পেছনে ঘুরে তাকাননি। আস্তে আস্তে রাস্তায় উঠে আড়ালে চলে গেল নুরুল ইসলাম। আমজাদ এতক্ষণ পেছন থেকে বন্ধুর যাওয়ার পানে তাকিয়েছিলেন। কেমন ধাঁধায় ফেলে গেল তাকে। এখন কি করবেন তিনি? সকালবেলা উঠে নুরুল ইসলামকে ঘরে না দেখে সবাই একটু ভয় পেয়েছিল। এভাবে না বলে হুট করে কোথায় চলে গিয়েছিল। তার মধ্যে কাল রাতের ফোনের কথা মনে ওঠে তহমিনার। মনে মনে ভয় পান তিনি। কে করেছে এই কাজ? নুরুল ইসলাম তাকেই পেটাতে যাননি তো? নুরুল ইসলামের রাগ সম্পর্কে কারোই অজানা নয়। তিনি তার রাগ কন্ট্রোল করতে পারেন না। হয়তো যার রাগ তার ওপর ঝাড়বেন, নয়তো ঘরে থাকা জিনিসপত্রের ওপর। তহমিনা এটারই ভয় পাচ্ছে যে না জানি কাকে হসপিটালে পাঠাতে গেছেন। তহমিনা বসে হতাশার শ্বাস ফেলল। এক অদ্ভুত পরিবার পেয়েছেন তিনি। বিয়ের বয়স প্রায় 20 হতে চলল। এখনও যেন পুরো পরিবারটা তিনি চিনতে পারেননি। দিন যায় আর যেন নতুন মনে হয়। নতুন করে একটা বৈশিষ্ট্য বের হয় এদের। নুরুল ইসলাম তো এক অদ্ভুত চরিত্র। তার কথা না হয় বাদই দিলাম, তিনি তার নিজের পেটের মেয়ে, কিন্তু তার নিজের পেটের মেয়ে তরু, যেখানে তরুর সব কাজ তার নখর্দপণ্যে। তারপরেও মাঝে মাঝে তিনি যেন বুঝতে পারছেন না যে কি চাচ্ছে তার মেয়ে। তহমিনা বেগম এর ভাবনার মাঝেই উস্কো খুস্কো চেহারায় বাড়ির ভেতর প্রবেশ করতে দেখা যায় নুরুল ইসলামকে। তাকে দেখে বেশ চিন্তিত লাগছে। বাসার অন্য সবাই নাস্তা করতে বসছিল। নুরুল ইসলামের আগমনে সবাই খাওয়া দাওয়া থামিয়ে তার দিকে তাকিয়ে আছে। নুরুল ইসলাম একবার সেদিক তাকিয়ে এক নজরে সবাইকে দেখে নেয়। তিনি ডাইনিংয়ে না গিয়ে সোজা নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা দেন।
যেতে যেতে তহমিনা বেগমকে ডেকে বলে যান এক কাপ কফি দিতে। তহমিনা নুন্নাহারকে বলেন, আপা এখানে দেখেন তো কার কি লাগে, আমি কফিটা দিয়ে আসি। নুরনাহার মাথা নেড়ে বোঝায় যে ঠিক আছে, তিনি সব সামলাবেন, তুমি যাও। নুরনাহারের ইশারা পাওয়া মাত্রই তহমিনা ছুট লাগায় কফি বানাতে। নুরুল ইসলাম রুমে গিয়ে মাথায় হাত চেপে বসে আছেন। চিন্তায় তার পুরো মাথা হ্যাং হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এখন এক কাপ কফি খুব জরুরি। এর মধ্যে তহমিনা কফি নিয়ে রুমে ঢোকে। তহমিনা বেগমকে দেখে তিনি তহমিনা বেগমকে পাশে বসতে বললেন। স্বামীর কথা মতো কাল বিলম্ব না করে পাশ ঘেঁষে বসলেন তিনি। ধীর কণ্ঠে শোধালেন, কিছু বলবেন? শোন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? তরুকে আপার সাথে পাঠাবো ভাবছি। ভেবে বলছেন? আপা তো আর তরুর অযত্ন করবেন না। ওকে কি কখনো ভাতিজির মতো দেখেছে? হুম, তা তো আমিও জানি, তবে তরু তো কখনো আমাদের ছেড়ে থাকেনি, তাই বললাম। দেখো তহমিনা, কাল যা ঘটলো এর পিছনে বড় কোনো কারণ আছে আমার মনে হচ্ছে। আমার ছোট মেয়েটার সাথে কারো শত্রুতা থাকতে পারে না। আমার মন বারবার বলছে আমার কোনো প্রতিপক্ষ পেছন থেকে ছুরি মারতে এই প্ল্যান করেছে। কি বলেন আপনি এগুলা? আপনার শত্রু মানে? আর আপনার এটাই বা কেন মনে হলো? আছে, সময় হোক আমি তখন তোমাকে বলবো। তহমিনা আর কথা বাড়ায় না। তার স্বামী একবার যখন বলেছে এখন বলবে না, তাহলে কোনোভাবেই আর বলবে না এখন। তহমিনা কিছুক্ষণ বসে উঠে যায় সেখান থেকে। নুরুল ইসলাম আর কিছু বলেননি। তিনিও গভীর চিন্তায় মগ্ন। তহমিনা বেরিয়ে গেলে তিনি উঠে গিয়ে দরজা চাপিয়ে আসেন। তারপর বসেন ফোনটা নিয়ে। তারপর তিনি প্রথমেই ফোন দেন আসিফের সিলেটে থাকা সেই বন্ধুকে, যার বিয়ের কথা বাড়িতে জানিয়েছেন আসিফ। প্রথমবার ফোন তুলতে না পারলেও দ্বিতীয়বার রিং হওয়ার সাথে সাথে আসিফের সিলেটি বন্ধু তামিম ফোন রিসিভ করে। প্রথমে নুরুল বলেন যে তিনি আসিফের চাচ্চু। নুরুল ইসলামকে চিনতে তামিমের সমস্যা হয় না। আসিফদের বাসায় নুরুল ইসলামকে দেখেছিল তামিম। তামিম সালাম দিয়ে কুশল বিনিময় করে। নুরুল ইসলাম কণ্ঠ নরম করে মজার ছলেই বলেন, কি বেটা, বিয়ে করছো শুধু বন্ধুকে দাওয়াত দিলা, আমাদেরও একটু দিতে। সেই সুযোগে আমরাও না হয় একটু সিলেট ঘুরে আসতাম। নুরুল ইসলামের কথা শুনে হেসে দেয় তামিম। হাসতে হাসতে বলে, কি যে বলেন আঙ্কেল, আমি আর বিয়ে? দিল্লি বহুত দূর, একটা চাকরি পেলাম না, মেয়ে দিবে কে আমাকে? তবে বিয়ে করলে আপনাকে নিশ্চয়ই দাওয়াত দিব আঙ্কেল। এভাবেই কথা শেষ হয় তামিমের সাথে। কল কেটে নুরুল ইসলাম ভাবে তার মানে আসিফ বিয়ের বিষয়টা মিথ্যা বলেছে। এরপর একে একে আসিফ এর সব বন্ধুকে কল করে নুরুল ইসলাম, কিন্তু আসিফ কোথাও নেই। এদিকে আসিফকে কোনোভাবেই ট্র্যাক করা যাচ্ছে না। নুরুল ইসলামের মুখে চিন্তার ছাপ পড়ে গেল। তার কেন যেন মনে হয় শুধু আসিফ না, এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। সকাল থেকে মন খারাপ করে বসে আছে তরু। ওর মা এসে যখন বলল, নিজের কাপড় গুছিয়ে নাও, নিজের প্রয়োজনে সব কিছু নিয়ে নাও। তোমার বাবা তোমাকে তোমার ফুপ্পির সাথে তার বাসায় যেতে বলেছে। আপাতত তার কাছে থেকেই ভার্সিটি অ্যাডমিশন হবে। এরপর তোমার বাবা ঢাকায় চলে আসলে তখন না হয় আমিও সেখানে যাব। তারপর না হয় তুমি আমাদের কাছে চলে এসো। আর আমি এখন যেতে পারবো না, তুমি তো দেখতেই পাচ্ছ তোমার দাদির বয়স হয়েছে। এখন তার সব সময় দেখাশোনার দায়িত্ব আমারই। আমি তো তাকে ফেলে এখন যেতে পারবো না, আর সেটা ভালো দেখায় না। তহমিনা বেগম বলে যাওয়ার পর থেকেই মন খারাপ হয়ে আছে তরুর। এই গতকাল এমন একটা সিচুয়েশন গেল, আজকে আবার মাকে ছেড়ে দূরে যেতে হবে। তরুর ফুপি তরুকে ভালোবাসে না এমনটা নয়, বরং তরুর ফুপি ফুপা উভয় তরুকে খুব ভালোবাসে। তবে ওই যে মাকে ছেড়ে কখনো দূরে থাকা হয়নি, এজন্যই মূলত মন খারাপ। প্রথমে একটু আমতা আমতা করেছিল তরু যে সে তার মাকে ছেড়ে কোথাও যাবে না। তবে জোর গলায় সে কথাটা বলার সাহস হয়নি তরুর। শুধু তহমিনা হলে না হয় তার সাথে জোর দিয়ে কথাটা বলতে পারত তরু। তবে এটা যেহেতু নুরুল ইসলামের আদেশ, তাই আর কথা বাড়ানোর সাহস হয় না তরুর। বাবাকে সে যথেষ্ট ভয় পায়। নুরুল ইসলাম মেয়েকে তেমন কখনোই বকেননি, তবুও কেমন যেন ভয় লাগে তাকে।
তার এই রকচটা স্বভাবের জন্যই মূলত তাকে ভয় পান। তার উপর তরু ছোটবেলা থেকেই বাবাকে কাছে পায়নি। চাকরির সুবাদে তিনি একসময় এক এক জায়গায় রয়েছেন। মেয়েকে তার যথেষ্ট সময় দেওয়া হয়নি। আর এ কারণেই মূলত বাবা মেয়ের কিছুটা দূরত্বের সৃষ্টি হয়েছে। যদিও বাবা মেয়ের মধ্যে ভালোবাসার কমতি নেই, তবুও কেমন একটা অদৃশ্য দেওয়াল রয়ে গেছে। তরু কখনো কিছু আবদার করলেও নুরুলের কাছে নয়, বরং তহমিনাকেই জানাই। বাবার কাছে তেমন একটা আবদারও করে না। ছোট থেকে যেসব বাচ্চারা বাবাকে কাছে পায়, বাবার আঙুলে আঙুল রেখে হাঁটতে শেখে, জীবনের প্রতিটা ক্ষেত্রে বাবাকে পাশে পাই, প্রতিদিনকার ঘটে যাওয়া ঘটনার ঝুড়ি নিয়ে বাবার সাথে বসতে পারে, সেসব বাবা মেয়েদের মধ্যে যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে, সেরকমটা মূলত দূরে থেকে বড় হওয়া বাচ্চাদের মধ্যে একটু কম দেখা যায়। যদিও প্রযুক্তির সুবাদে এখন প্রতিনিয়ত কথা বলা সম্ভব, তবুও প্রত্যক্ষ দেখা আর শুধু কথা বলার মাঝে তফাৎ বহু। একজন সন্তানের সাথে শাসনের থেকে বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে, তবে সে তার ভালো মন্দ সবকিছু বাবা মায়ের সাথে শেয়ার করবে। আর এই সম্পর্ক গড়ে তুললে সন্তানকে দিতে হবে প্রচুর সময়। তহমিনা বেগম কিচেনে কাজ করছে অনেকক্ষণ যাবৎ, তবে তার কেন যেন মনে হচ্ছে তরুর রুম থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। সেখানে যে একজন মানুষ আছে সেটাই বোঝা যাচ্ছে না। তহমিনা নুরনাহারকে এদিকটা দেখতে বলে তিনি গেলেন তার মেয়ে কি করছে সেটা দেখতে। তহমিনা বেগম এসে দেখলেন তিনি যখন যেখানে বসে দেখে গিয়েছিলেন এখনো সেখানেই বসা, এক চুলও নড়েনি তার মেয়ে। তহমিনা বেগমের মেজাজ চটে যায়। মনে মনে ঠিক করেন মেয়েকে দু চার কথা শোনাবেন এখন। এক পা ভেতরে নিয়েও আবার পিছিয়ে আনেন। তার মন যেন তাকে বাধা দিচ্ছে, বকা দেওয়ার জন্য। তরু চলে যাওয়ার ঢে তরুর একার খারাপ লাগছে এমনটা নয়, তহমিনা বেগমের বেশ খারাপ লাগছে। তবে তা তিনি মেয়ের সামনে প্রকাশ করতে চাচ্ছেন না। এক পা সামনে নিয়েও আবার পিছিয়ে এনেছেন। মেয়েকে বকা দেওয়ার জন্য যেসব কথা মনে মনে সাজিয়েছেন তা গলা অবধি এনে আবার গিলে নিলেন। তরুর সামনে না গিয়ে আবার কিচেনে ফিরে আসলেন। নূরনাহার তখন সবজি বসানোর জন্য কড়াইতে মশলা নাড়ছিলেন। তহমিনা বেগম এসে বললেন, আপা, আপনার ভাতিজি কত দূর গোছানো একটু দেখেন তো গিয়ে। গোছানো না হলে আপনি একটু ওর ব্যাগ প্যাক করতে সাহায্য করে দেন। আরে তাহমিনা, তুমি না মাত্র গেলে তরুর কাছে, আবার এলে কেন? কিচেন আমি সামলাচ্ছি, তুমি দেখো তরুর কি লাগবে না লাগবে। আমি কি এখানে থাকি বলো? তুমি ভালো জানো ওর কোথায় কি আছে। তবুও তহমিনা ইনিয়ে বিনিয়ে নূরনাহারকে যেতে বলছেন। তহমিনা বেগম মূলত এই মুহূর্তে তরুর সামনে যেতে চাচ্ছেন না। নূরনাহার আবার যেতে বললে তহমিনা মাথা নিচু করে ওখানে দাঁড়িয়ে পায়ের নখ দ্বারা মেজে ঘোটাচ্ছিলেন। তার চোখের কোটর অবশ্য ইতিমধ্যে জলে টইটুম্বুর অবস্থা, যে একটু নাড়া লাগলেই এখন গড়িয়ে পড়বে। এর কোনোটাই নূরনাহারের দৃষ্টি এড়ালো না। নূরনাহার বুঝতে পারছে তহমিনা এই মুহূর্তে কেমন অনুভূতি হচ্ছে, কারণ তার মেয়েটা যখন ঢাকায় চান্স পেল না, পেল চিটাগাং ইউনিভার্সিটিতে, তখন খবরটা শোনার পর থেকেই তার বুকের মধ্যে কেমন শূন্যতা অনুভব করছিল। এই যে একমাত্র মামাতো বোনের বিয়েতে অ্যাটেন্ড করতেও আসতে পারেনি তার এক্সাম শুরু হওয়ায়। নূরনাহার অবশ্য এখন এতে অভ্যস্ত, তবে তহমিনা তো ছোট থেকেই তরুকে হাতের তারাই মানুষ করেছেন। একটা রাতও দূরে গিয়ে থাকতে দেননি। মায়ের আঁচলের তলায় বড় হয়েছে তরু। একমাত্র মেয়ে হওয়ার সুবাদে ভালোবাসা সবর একার জন্যই বরাদ্দ। ওকে না দেখে এক মুহূর্ত কাটাতো না তহমিনার। তরু অবশ্য বড্ড অদূরে তার মায়ের কাছে। গ্রামের মেয়েদের যেমন উড়নচণ্ডী ভাব থাকে, তরুর মধ্যে সেগুলো নেই। তহমিনা কখনো বাহিরের মানুষদের সাথেও তেমন মিশতে দেয়নি। মেয়েকে গ্রামে রেখে বড় করলেও তরুর মধ্যে সেরকম অবুঝপনা মোটেই দেখা যায় না। এতটুকু বয়সে যথেষ্ট ম্যাচিউরড মনে হয় তরুকে। একটা পুতুলকে যেমন যেভাবে ইচ্ছা নাড়ানো যায়, তরু ছিল তহমিনার কাছে তেমনই। তহমিনা নিজের মতো করেই পড়ে তুলেছেন। এত আদরের মেয়ে তাকে ছেড়ে যাবে এটা মানতে তহমিনার বড্ড কষ্ট হচ্ছে। এখন তরুর সামনে গেলে হয়তো তহমিনা নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারবে না, সেখানেই কান্না করে দিবে। তাই এখন ইনিয়ে বিনিয়ে নূরনাহারকে পাঠাচ্ছে। তাহমিনা তোহা ছিল না কাল এখানে, ও কোথায়? ওকে বলো তরুকে সাহায্য করতে। সে কি আপা, আপনি দেখেননি?
ও তো চলে গেছে, সকালে একটু পরেই বেরিয়েছে। ওর বাবা ফোন করেছিল, বাসায় নাকি কি ইম্পর্টেন্ট কাজ আছে, তাই তখনই চলে গেছে মেয়েটা। ও আচ্ছা, তাহলে তুমি দেখো এখানে, আমি তরুর কাছে যাচ্ছি। নূরনাহার বেরিয়ে যেতে নিয়েও আবার ফিরে আসে। তহমিনা ততক্ষণে রান্নার হাত লাগিয়েছে। তাহমিনা তরু তোমার মেয়ে হলেও আমি ওকে মেয়ের মতোই ভালোবাসি। তোমার মেয়ে আমার কাছেই যাচ্ছে, খালে ভাসিয়ে দিচ্ছি না যে এত কাঁদতে হবে। তুমি চাইলে তুমিও আমার সাথে চলো, তাহলে মায়ের জন্য না হয় একজন লোক রেখে দিব যে মায়ের দেখাশোনা করবে। নূরনাহার এক কথায় মুচকি হেসে দিয়ে আবার রান্নায় মনোযোগ দেয় তহমিনা, আর বলে, না পা কাঁদছে না, আপনি দেখেন তরু কি করে। নূরনাহার চলে গেলে মনে মনে হাসে তহমিনা। কথা যত সহজে বলা যায়, বাস্তবে কি তত সহজে সবটা সম্ভব হয়? এখন যদি তহমিনা সত্যিই মেয়েকে নিয়ে দূরে থাকতে চায়, তবে এরা এবার বলবে যে শাশুড়ি পছন্দ করে না, তাই শাশুড়িকে একা রেখে চলে গেছে। সংসার ধর্ম যতটা সহজ মনে হয়, এতটা সহজও নয়। এগুলো একজন নারী বুঝতে পারে যে পদে পদে তাকে কত কিছু সামলাতে হয়। নূরনাহার এসে দেখে তরু কিছুই গোছায়নি। আরে তরু, এতক্ষণ কি করছিস রে মামুনি? 3টার বাস মিস হয়ে গেলে আজকে আর ঢাকায় ফেরা লাগবে না। তুমি শাওয়ারে ঢোকো, আমি বাকিটা গুছাচ্ছি। কি রে আপা, তরু কি যেতে চাচ্ছে না নাকি? এখনো রেডি হয়নি? ও চাইছেটা কি দেখি তো আমি। তরু ঘাড় ঘুরিয়ে দেখে ওর রুমের দরজার সামনে নুরুল ইসলাম দাঁড়িয়ে আছে। নুরুল ইসলামকে দেখার সাথে সাথেই এক লাফে খাট থেকে নেমে দাঁড়ায়। এতক্ষণ যে মা ফুপি বলল তা গায়ে লাগলো না, অথচ নুরুল ইসলাম কিছু বলার আগেই এক লাফে খাট থেকে নেমে নিচে দাঁড়িয়েছে। নুরুল ইসলাম মেয়ের কাহিনী দেখে একটু হাসলেন, তবে তা নীরব হাসি। তার মুখ দেখেও বোঝা যাবে না তিনি হাসছেন। তিনি বললেন, আরে শান্ত হও, তোমার সাথে আমার কথা আছে, তাই এসেছি। তরু নুরুল ইসলামের দিকে তাকাই। কালকের পর একবারও বাবার মুখোমুখি হয়নি তরু। বাবা কি বলবে সেই ভয়ে এক প্রকার লুকিয়ে গিয়েছে বাবার সামনে থেকে। এখন বাবা ওর রুমে এসেছে কিছু বলতে, জিভ দিয়ে ঠোঁট ভেজায় তরু। নুরুল ইসলাম কি বলবে সেটা শুনতে তার দিকে তাকিয়ে তরু। রুমের মাঝে পিনপতন নীরবতা। বাবা মেয়ে দুজনে খাটের দুপাশে বসা। মেয়ে অধীর আগ্রহে বসে আছে বাবা কি বলবে সেটা শোনার জন্য। মনে মনে কিছুটা ভয়ও হচ্ছে, বাবা যদি বকা দেয়। ভাইকে আসতে দেখে নূরনাহার সেই মুহূর্তে রুম ছেড়েছেন। তরুর এতক্ষণের ভাবনা, ভয় সবটাই বৃথা গেল নুরুল ইসলামের কথাই। তিনি তরুকে কোনরূপ বকাঝকা করলেন না, বরং এগিয়ে এসে মেয়ের মাথায় হাত রাখলেন। ছোট স্বরে জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার ফুপির সাথে যেতে চাচ্ছ না? তরু কোনো জবাব না দিয়ে মাথা নিচু করে বসে আছে। নুরুল ইসলাম বুঝলেন মেয়ে কি চাচ্ছে, কিন্তু মেয়ের ইচ্ছেও এই মুহূর্তে পূরণ করতে পারছেন না তিনি। তার আর মাত্র 3 দিন ছুটি আছে। এদিকে খুব ইম্পর্টেন্ট একটা কেস হাতে নিয়েছে, সেখানেও যেতে হবে। আর মেয়েকে এখানে রেখে যেতে মন সায় দিচ্ছে না। তার মনে হচ্ছে এই এলাকায় এমন কেউ আছে যে তাদের পরিবারের ভালো চায় না। তিনি আবার তরুকে বললেন, আমি বুঝতে পেরেছি মামুনি। শোন, কোনো বাবা মাই তার সন্তানের খারাপ চায় না। আমিও তোর ভালোর জন্যই এই সিদ্ধান্তটা নিয়েছি। বাবার উপর রেগে থেকো না। তুমি রেডি হও, আমি গিয়ে তোমাকে পৌঁছে দিয়ে আসবো। বাবার কথায় আর দ্বিমত করল না তরু। এমনকি বাবার ওপর কথা বলার সাহসও নেই। তার ওপর বাবা নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসবে বলেছে, তার মানে বাবা খুব সিরিয়াস। তাই তরুও আর দেরি না করে মাথা নেড়ে সম্মতি দিল। বোঝালো ঠিক আছে বাবা। মেয়ের সম্মতি পেয়ে মনে মনে খুশি হলেন নুরুল ইসলাম। অনেক ছেলেমেয়েরাই আছে যারা নিজেদের মন মতো না হলে প্রায়শই বাবা মায়ের সাথে উঁচু গলায় কথা বলে, কিন্তু তরুর ক্ষেত্রে এটা কখনোই দেখেনি নুরুল ইসলাম। তার কথা বিনা দ্বিধায় মেনে নেয়। এতে অবশ্য নুরুল ইসলাম খুশি। তবে মেয়ে মনে মনে যে তাকে ভয় পায় ভীষণ, এটা হয়তো তিনি জানেনও না। নুরুল ইসলাম মেয়েকে শাওয়ার নিয়ে রেডি হতে বললেন। তারপর যেভাবে এসেছিলেন সেভাবে বেরিয়ে গেলেন। বাবা বেরিয়ে যাওয়ার সাথে সাথে তরু বুকে হাত দিয়ে জোরে জোরে কয়েকবার শ্বাস নিল। ও যে কি ভয় না পেয়েছিল! ও তো ভেবেছিল ওর বাবা হয়তো কালকের ঘটনার জন্য রেগে আছে ওর ওপর। এখন বাবা যা বলে গেল তা করাই ভালো। 3টা বাজতে আর মাত্র 2 ঘন্টা বাকি।
অন্তত আধ ঘন্টা আগেই বাসা থেকে বের হতে হবে। হাতে নষ্ট করার মতো আর সময় নেই। তরু আর এক মুহূর্তেও সময় নষ্ট না করে আলমারি থেকে জামা নিয়ে শাওয়ারে ঢুকে গেল। তরু রুম থেকে যাওয়ার পরে সেখানে প্রবেশ করে তহমিনা বেগম। দ্রুত হাতে মেয়ের এলোমেলো করে ফেলে রাখা সব জামা কাপড় গুছিয়ে দেন। তারপর যা যা প্রয়োজন সবকিছুই গুছিয়ে নেন। তরু বের হওয়ার আগেই তিনি আবার রুম ছাড়েন। তিনি কোনোভাবেই মেয়ের সামনে যেতে চাচ্ছে না, যদি কান্না এসে পড়ে সেই ভয়ে। অবশ্য তার মেয়ে তো অনেক স্ট্রং, কিন্তু তিনি নিজেই তো ইমোশনাল মানুষ। তরু রুম থেকে এসে দেখলো একদম সব কিছু পরিপাটি করা। তরুর বুঝতে বাকি রইল না যে রুমে কে এসেছিল। হাতে থাকা তোয়ালেটা শুকাতে দিয়ে তরু বের হয় রুম থেকে। তহমিনা তখন সবার জন্য খাবার সাজাতে ব্যস্ত। তার রান্না ইতোমধ্যে শেষ, এখন পরিবেশনের জন্য গোছগাছ করছেন। নূরনাহার সেখানে নেই, তিনি আর জিনিসপত্র গোছগাছ করতে গিয়েছেন। তরু যে এসেছে তহমিনা তো দেখেনি, সে অন্যদিকে মুখ করে কাজে ব্যস্ত। তরু আস্তে আস্তে পেছনে গিয়ে মাকে জড়িয়ে ধরে। পেছনে কারো উপস্থিত টের পেয়ে হাত থেমে যায় তহমিনা বেগমের। যার থেকে দূরে থাকতে সামনে গেলেন না, সে এখন সামনে। তহমিনা নিজেকে সংযত রেখে বললেন, এখন কি করছো? যাও, চুল শুকিয়ে মুখে একটু ক্রিম দাও। এমনি তো যা দেখতে লাগছে না, এই অবস্থায় কি যাবে নাকি? আম্মু, তুমি পালাই পালাই করছো কেন? দূর পাগলি মেয়ে, পালাই পালাই করব কেন? আমি তো আমার কাজ করছি। বুঝি বুঝি। হয়েছে, আর পাকনামি করতে হবে না। শোন, ওখানে গিয়ে একদম ভালো মেয়ের মতন থাকবে। ফুপুকে একটুও জ্বালাতন করবে না। ফুপুর যেন কোনো কষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখবে। ফুপির ছোট মাকে নিয়ে যাচ্ছে। মা তার মেয়ের একদম কষ্ট হতে দেবে না, দেখো তুমি। মেয়ের কথা শুনে তহমিনা হেসে দেয়। অবশ্য মাকে হাসানোর জন্যই তরু এমনটা বলেছে। এরপর একে একে সবাই আসে সেখানে, একসাথে খেতে বসে সবাই। দেখতে দেখতে প্রায় 2:30 বেজে যায়। সব কিছু মোটামুটি গোছগাছ, সবাই মোটামুটি রেডিও। তখন লাঠি ভর করে আস্তে আস্তে সেখানে উপস্থিত হয় তারামন বিবি। তার নাতনি চলে যাচ্ছে বলে তারও কষ্ট হচ্ছে। তবে তিনি জানেন গ্রামের মানুষ কেমন, তারা তরুকে কথা শোনাতে একটা সুযোগও হাতছাড়া করবে না। এরকম বাজে কথা হয়তো তরু সহ্য করতে পারবে না। এজন্যই তো তিনি তার নাতনিকে দূরে রাখার পরামর্শ দিলেন। তিনি এসে নাতনির মাথায় হাত বুলিয়ে দিলেন, বললেন একদম ভালো মেয়ে হয়ে থাকার জন্য। নুরুল ইসলাম তার কথা রাখলেন, তিনি গিয়ে মেয়েকে পৌঁছে দিয়ে আসবেন। তবে তার থাকার সময় হবে না, তিনি রাতের বাসে আবারও ফিরে আসবে। অন্ধকার একটা ঘরের মধ্যে বসে আছে আসিফ। এই রুমে একটা দরজা ছাড়া আর কিছুই নেই, একটা কারেন্টের ভাল্বও নেই, শুধু একটা টেবিল ল্যাম্প আর উপরে ভন ভন করে ঘুরতে থাকা একটি পাখা। না আছে একটা খাট, ফ্লোরিং করা। আসিফের মনে হচ্ছে কোনো জেলখানায় বন্দি আছে সে। সেখানকার পরিবেশও বোধহয় এর থেকে ভালো। এখান থেকে বের হওয়ার কোনো রাস্তাই দেখতে পাচ্ছে না আসিফ। আসিফ মোটামুটি জানে ওকে এখানে কে আটকে রেখেছে। ওর কানে বারবার শুধু বাজছে সেই দিনের শোনা কথাগুলো। বিয়ের কিছু শপিং বাকি ছিল, শাড়ি শেরওয়ানি কেনা হয়নি। আবির চেয়েছিল তরুকে নিয়ে দুইজন পছন্দ করে এগুলো কিনবে। সেই কথা মতো তরুকে নিয়ে শপিংয়ে গিয়েছিল। শপিং করে ফেরার পরে আবির তরুকে পৌঁছে দিয়ে গিয়েছিল। তরু বারবার বলার পরেও আবির সেই দিন বাসায় আসেনি, তাই তরুকে একা একাই বাসায় চলে আসতে হয়েছিল। বাসায় আসার পর তহমিনা দেখতে চেয়েছিল যে কি কি আনলো। তহমিনা প্রথম ব্যাগটা খুলতেই দেখলো সেখানে আবিরের শেরওয়ানি রয়েছে। তহমিনার সাথে সাথে তরুকে ডাকে, তরু, এই তরু, তুই শেরওয়ানি নিয়ে চলে এসেছিস কেন? তোর কি আবার এগুলো পরতে ইচ্ছে করছে নাকি? ধুর আম্মু, মজা করো না তো, ভুলবশত আবিরের শেরওয়ানি নিয়ে চলে এসেছি। সেটা তো বুঝতেই পেরেছি, কিন্তু এখন এটা দিয়ে আসতে আবার কে যাবে? এত দূরের পথ, কি ঝামেলা বাঁধিয়ে ফেললি বলতো? সেই মুহূর্তে আসিফ ওই বাড়িতে এসেছিল মূলত নুরুল ইসলামের কাছে। এসে এই অবস্থা দেখে আসিফ বলছিল, আন্টি চিন্তা করো না, তুমি এখনই আবির ভাইকে ফোন করে দেখো সে কোথায় আছে। হয়তো বেশি দূর যায়নি, তাকে রাস্তার মাথায় আসতে বলো, আমি অতটুকু গিয়ে পৌঁছে আসি।
হ্যাঁ আসিফ, সেটাই একদম ঠিক বলেছেন। দাঁড়ান, আমি এখনই ফোন করে দেখছি। তহমিনা তখনই আবিরকে ফোন করে। আবির বেশি দূর যায়নি। যখন শুনলো শেরওয়ানি রেখে গেছে, তখন আবার ব্যাক করতেই হলো, নয়তো আবার যাওয়া লাগবে শপিংয়ে। আবির গাড়ি ঘুরিয়ে আবার আসে সেই রাস্তার মাথা অবধি, যেখানে তরুকে নামিয়ে দিয়ে গিয়েছিল। তরুদের বাসা এখান থেকে কিছুটা ভেতরের দিকে, অত ভিতরে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না, তাই এখানেই অপেক্ষা করতে লাগলো। এদিকে আসিফ তো হেঁটে হেঁটে আসছে, তার আসতে আসতে একটু দেরি হয়ে গেল। এর মধ্যে আবিরের ফোনে একটা ফোন আসে। ফোন বের করে দেখে আবিরের বাবা ফোন দিয়েছে। তিনি ওপাশ থেকে কিছু একটা বলতেই আবির এপাশ থেকে জবাব দিল। ও কাম অন বাবা, তুমি রিকোয়েস্ট করেছো বলেই আমি এতদূর এসেছি। এখনো অবধি ড্রামা চালিয়ে যাচ্ছি, কিন্তু ওই গ্রামের ক্ষেত মেয়েকে বিয়ে করা ইম্পসিবল। তুমি বলছো বলেই আমি বিয়ের আসর অবধি যাব। তার আগে যদি তুমি বিয়ে ভাঙতে না পারো তাহলে আমি উঠে চলে আসব। এই কথা শোনা মাত্রই আসিফের পায়ের নিচের মাটি সরে যাচ্ছিল। আবিরের যখন ফোন বাজছিল তখন আসিফ সেখানে এসেছিল, কিন্তু আবির ফোন রিসিভ করায় সে আবার ডাক দেয়নি আসিফকে। অপেক্ষা করছিল আবিরের কথা শেষ হওয়ার। আবির সামনের দিকে তাকিয়ে কথা বলার খেয়াল করেনি যে আসিফ এসে ওর পাশে দাঁড়িয়েছে। ওপাশ থেকে কি বলছে সেটা শুনতে পায়নি আসিফ, তবে আবিরের কথাগুলো স্পষ্ট কানে ঢুকছিল। তার মানে আবির আর আবিরের পুরো পরিবার মিলে নুরুল ইসলাম কাকাকে ঠকাচ্ছে। আবিরের রাগ হয়েছিল নুরুল ইসলামের ওপর, যে তিনি তরুকে বিয়ে দেওয়ার আগে কেন পুরোপুরি খবর নিল না। অবশ্য তাকে দোষ দিয়েও লাভ নেই, এতদিন এদের করে আচরণে বোঝা যায়নি যে তারা কি চায়। তাদের নাটক এতটাই নিখুঁত ছিল। আসিফ মনে মনে ঠিক করে এই বিয়ে আর একটু সামনে আগাতে দিবে না, তার আগেই আটকাবে। আসিফ জানালায় ঠোকা দিয়ে ডাকে। আবির ভাই, আপনার শেরওয়ানি। আসিফের কণ্ঠ পেয়ে আবির তাড়াতাড়ি ফোন কান থেকে নামায়। এরপর নরম সুরে বলে, সরি ভাই, আপনাকে আবার আমার জন্য কষ্ট করতে হলো। তখন যদি দেখে নিতাম সব, তাহলে আর এই ভুলটা হতো না। ভুলটা করে ভালোই করেছেন আবির ভাই, নয়তো আমার বোনটার অনেক বড় লস হয়ে যেত। আজ এখান অবধি না আসলে তো জানতে পারতাম না যে আপনারা প্রতারক, ঠক। মুখে লাগাম দেন আসিফ ভাই। মনে রাখবেন, তরু আপনার আপন বোন না, আর দুদিন বাদে সে আমার স্ত্রী হবে। আপনি আপনার নাকটা আমাদের মাঝে না গলিয়ে ঠিক জায়গায় রাখেন। আমাদের মাঝে আসতে গেলে সেটা ভালো হবে না। তরু আমার আপন বোন না হলেও কম কিছু নয়, ওর ক্ষতি আমি হতে দেবো না। আমি এক্ষুনি নূর ইসলাম কাকাকে সব বলে দেবো। আসিফ আর কথা না বাড়িয়ে পেছন ঘুরে হাঁটা ধরে। 1 মিনিটও যায়নি তার আগেই মাথায় জোরে আঘাত লাগে আসিফের। কাঁপতে কাঁপতে পেছন ঘুরে দেখে আবির হাতে একটা মোটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। লাঠিটায় বালু মাখা, হয়তো এখান থেকেই কুড়িয়ে নিয়েছে। আসিফ কিছু বলতে পারে না, এর আগেই জ্ঞান হারায়। আঘাতটা জোরেই ছিল। যখন জ্ঞান ফেরে তখন নিজেকে এক অন্ধকার কুঠুরিতে আবিষ্কার করে। তখন কটা বাজে তা জানা নেই আসিফের। এই রুমে একটা ঘড়িও নেই। জ্ঞান ফেরার পরে আস্তে আস্তে সব মনে পড়ে। নিজের ওপর নিজেরই রাগ হয়। ও শুনেছিল সেটা চুপচাপ নুরুল ইসলাম কাকাকে বললেই হতো। কেন যে বোকামি করে আবিরকে আবার বলতে গেছিলাম। তবে আসিফ এটা এখনো বুঝতে পারছে না আবির কেন এমন করলো। রাত 2টোর সময় বাড়ির ভিতর লাইট অন দেখে বেশ অবাক হলো তুরাগ। এরকমটা সচরাচর কোনোদিনই দেখা যায়নি। রাত করে বাড়ি ফিরে কোনোদিনই মেন ডোর খোলা পান না। ওর কাছে এক্সট্রা চাবি আছে, তা দিয়েই বাসায় ঢুকতে হয়। তবে এ বিষয়টা রিক্সি। মেইন ডোর দিয়ে ঢুকলে নূরনাহার কিভাবে যেন টের পেয়ে যায়। এত রাত করে বাসায় ফেরায় পরদিন সকালে ঠিক বকা শুনতে হয়। তাই এই পন্থা বাদ দিয়েছে অনেক আগেই। এখন সর্বদা বেলকনি টপকে নিজের রুমে প্রবেশ করতে হয় তুরাগকে। এটাই এখন যাতায়াতের একমাত্র পন্থা হিসেবে ব্যবহার করে তুরাগ। নিজের বাসায় নিজেকে এখন চোরের মতো প্রবেশ করতে হয়। মায়ের বকা তাও শুনতে পারত, কিন্তু বাবার ব্যবসায় বসা নিষেধ। বিয়ে করা নিয়ে ঘ্যান ঘ্যান শুনতে কান পচে গেছে, তাই এখন আর মায়ের সামনে পড়ে না তুরাগ। তার ওপর এখন আবার মাঝে মাঝে ড্রিঙ্ক করে বাসায় ফেরে, যেটার জন্য ওর মা অনেক কষ্ট পায়। মাকেও কষ্ট দিতে মন চায় না, তার উপর নিজের কষ্টগুলো ধামাচাপা দিতে এর থেকে ভালো পন্থা জানা নেই। তাই পরিবারের সবার থেকে
বাড়িয়ে নিয়েছে দূরত্ব। আজ কি এমন স্পেশাল ঘটলো যে এত রাত অবধি ড্রয়িং রুমের লাইট অন? তার উপর মেইন ডোরও খোলা রয়েছে। মনে হচ্ছে ওর মা বাবা তো মামুর বাড়িতে গিয়েছিল সেই পিচ্চিটার বিয়েতে।